মানুষের জন্য এখন যে কাজগুলো বিএনপি করছে সেগুলো নিয়ে আপনারা কোনো কথা বলছেন না, এটা কি ঠিক? আপনি 2 দিন ধরে বিএনপির থেকে যে বড় বিএনপি হতে যাচ্ছেন, এটার থেকে বের হয়ে আমার মনে হয় যে সমালোচনাটাকে অ্যাকসেপ্ট করা উচিত। আমি আপনার মতো তরুণ যারা নেতারা আছেন তারা যদি বিএনপি কে ধরে এইভাবে তো সম্মত করে, তাহলে ভাই দিস ইজ ভেরি আনফরচুনেট। আপনি সাধারণত বলে দিচ্ছেন যে ভুয়া বিএনপি, ভুয়া বিএনপি আবার কি? ভাই যোগ্য অযোগ্য আমাকে শেষ করে দিতে হচ্ছে। আপনারা আমাকে একটু বলতে না, এর আগে যাদেরকে বসিয়েছিল তারা আপনার সময় তো আমি কথা বলি না, আমাকে একটু বলতে দেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মতো সংসদে অনেক রকম ইঞ্জিনিয়ারিং হচ্ছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে দায়িত্ব, সেই দায়িত্বের বাইরেও তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পালন করছে, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছে। তো সেক্ষেত্রে আমার কাছে কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যে তারেক রহমান কারো পাপেট কিনা বা কারো স্ক্রিপ্টেড ওয়েতে সে চলছে কিনা। তো সেই জায়গাগুলো আসলে অনেক ক্ষেত্রে প্রশ্ন আসছে। ধরেন আপনি সিগন্যাল হয়তো বা দাঁড়িয়ে যাচ্ছেন, এটা একটা সুন্দর নজির স্থাপন করছেন, কিন্তু অপরদিকে সারা দেশে যেভাবে খুন হচ্ছে, বিএনপির সন্ত্রাসীদের দ্বারাই এই 28 দিনে প্রায় 20 জনের অধিক হত্যাকাণ্ড হয়েছে। তো এই বিষয়গুলো তো তখনই এই জন্য আমি বলছি যে লোক দেখানো কিনা। কারণ আমি সামনে ধরেন উপরের টায়ারের লিডারশিপে কিছু কাজ করছে, যেটা প্রিন্স ভাই বললেন, কিন্তু ওভারঅল সিনারিওতে সে আগের ফ্যাসিবাদ কাঠামোটাই ফিরিয়ে আনার একটা বন্দোবস্ত দেখা যাচ্ছে। সেই জায়গা থেকে আমি আশাবাদী হতে চাই, কারণ বর্তমানে যে সরকার আছে বা আমরা যারাই আছি না কেন, একটা স্টেবল সিচুয়েশনের জন্য আমাদের সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে এবং সেই লক্ষ্যে আসলে আগানোটা দরকার। সাহেব যেটা বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একই সাথে আইনমন্ত্রী, একই সাথে প্রধানমন্ত্রী, আমার কাছে মনে হয় যে তার জায়গা থেকে তিনি তো সমালোচনা করবেন, খুব স্বাভাবিক। কিন্তু একজন ব্যক্তি যদি অনেকগুলো বিষয়ে জ্ঞান রাখেন, অবশ্যই আচ্ছা, আমি একটু প্রশ্ন করি রাশেদ, আপনি বলছেন যে তার জায়গা থেকে তিনি সমালোচনা করবেন, খুব স্বাভাবিক। কেন খুব স্বাভাবিক? কারণ আমরা অতীতে দেখে এসেছি বিরোধী দলগুলো সব সময় আমাদের সমালোচনা, সরকারের সমালোচনা করতেই হবে, তার বিরুদ্ধে দাঁড়াতেই হবে। কিন্তু এই দলটাই কি বলে নাই বারবার যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা, নয়া বন্দোবস্তের কথা? তাহলে এটা এই বিষয়টাকে স্বাভাবিকভাবে কেন চিন্তা করবো আমরা? দেখেন, আমি যে মতামতে বিশ্বাস করি বা যে মতাদর্শে আমি বিশ্বাস করি, স্বাভাবিকভাবে সে যদি একই মতাদর্শের হতেন তাহলে তিনি আর ওই জায়গায় থাকতেন না বা আমি এই জায়গায় থাকতাম না। তিনি ভিন্ন মত পোষণ করবেন, কিন্তু কথা হলো যে এই ভিন্ন মত তিনি কোন প্রক্রিয়ায় পোষণ করবেন সেটা আসলে দেখার বিষয়। আমরা অতীতে দেখেছি সেই প্রক্রিয়াটা আসলে গণতান্ত্রিক ছিল না। আর এখন যারা আছে তারা যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের মতামত প্রকাশ করে, সেটা অত্যন্ত গ্রহণযোগ্য হবে। তো যাই হোক, আমি উত্তর দিই। এখন তিনি বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী একই সাথে আইনমন্ত্রী, একই সাথে প্রধানমন্ত্রী। দেখেন, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন তিনি কিন্তু আইনের ছাত্র ছিলেন এবং তিনি একই সাথে একজন আমলা ছিলেন। তিনি বিএনপির পক্ষ থেকে জুলাই জাতীয় সনদ গঠনে ঐক্যমত কমিশনে তিনি সেখানে প্রতিনিধি হিসেবে গিয়েছেন। অর্থাৎ তিনি এই বিষয়ে তিনি জ্ঞান রাখেন এবং তিনি দলের পক্ষ থেকে প্রধান হিসেবে সেখানে গিয়েছিলেন। স্বাভাবিকভাবে যেহেতু জুলাই জাতীয় সনদ নিয়ে বা সাংবিধানিক সংস্কার পরিষদ নিয়ে সেখানে কথা উঠেছে, তিনি ছাড়া আসলে কে উত্তর দিবেন? যিনি এই বিষয়ে বিস্তর জ্ঞান রাখেন, যিনি আসলে ওই গাঠনিক কাজটা করেছেন, তিনি তো বলবেন। সুতরাং সেই জায়গা থেকে তিনি এই কথাগুলো বলা অযৌক্তিক নয়, বরং আমার কাছে মনে হয় যে ঠিক জামাত ইসলামের পক্ষ থেকে যিনি এই বিষয়গুলোতে বিস্তর জ্ঞান রাখেন, যে বলছেন না তাও না, আইনমন্ত্রী তো এই বিষয়ে তার বক্তব্য অবশ্যই বলছেন। কিছু না মনে করলে আমি 30 সেকেন্ডের একটা নুকতা দিতে চাই। সেটা হচ্ছে যে উনি যে বলতে পারবেন না, আমার কিন্তু এটা অপিনিয়ন না। ব্যাপারটা হচ্ছে যখন তিনি, আমি বলেছি ইঞ্জিনিয়ারিং এর মতো, ইঞ্জিনিয়ারিং এর কথাটা বলেছি, যে জুলাই সনদটা যেন বাস্তবায়ন না হয়, সেটা ধরেন যে আইনমন্ত্রী বা প্রধানমন্ত্রী যেই ক্যালিবার নিয়ে আনসার দিতে পারবে, তার থেকে বেটার হচ্ছে যে যেটা রাশেদ আমার বললেন যে উনি বেটার আনসার দিচ্ছেন, বা আসলে ইঞ্জিনিয়ারিংটা তো তার মাথায় আছে। সে আসলে কিভাবে পিছানো যাবে যে না হতে পারে কর্মদিবসের মধ্যে, সেটা উনি জানেন। এবং এটা আসলে কেন আমি মানে নেগেটিভ অর্থে বুঝাচ্ছি, কারণ ইলেকশনের আগেই তার একরকম বক্তব্য ছিল, এটা অলরেডি সোশ্যাল মিডিয়াতে আছে, এবং এখন তিনি আরেক রকম যুক্তি দিচ্ছেন। তো নিজের এরকম স্ববিরোধী অবস্থান সে নানাভাবেই দিতে পারেন, কিন্তু এটা আসলে দেশের স্বার্থে তো ভালো হচ্ছে না। আচ্ছা, একটি বিষয় এখানে বলি, আমরা যতবার এর আগেও শুনেছি জুলাই সনদ নিয়ে শুনেছি, আমরা কখনো গণভোট নিয়ে, কিন্তু গণভোট অক্ষরে অক্ষরে আমরা পালন করবো সেই কথাটা বলতে শুনিনি। ইঞ্জিনিয়ারিং কথা সাইফ মুস্তাফিজ আপনি বললেন যে ইঞ্জিনিয়ারিং কি জুলাই সনদ নিয়ে এর আগেই হয়ে গেল কিনা সেটাই প্রশ্ন আসে মনে হয়। জি, আমি বলি, আমি ধারাবাহিকভাবে বললে আপনার সবগুলো উত্তর এবং তার উত্তর চলে আসবে। দেখেন, আমি লক্ষ্য করেছি যে জামাতের একজন আইনজীবী শিশির মনির, তিনি জনাব
সালাউদ্দিন আহমেদের ওই সময়কার বক্তব্য তিনি কাট করে তার ফেসবুকে পোস্ট করছেন এবং এটা অনেকে শেয়ারও দিচ্ছে। কিন্তু আমার কথা হলো যে তিনি কি ধরনের বক্তব্য দিয়েছিলেন, যেটা সাহেব মুস্তাফিজ নিজেও প্রশ্ন করলেন। দেখেন, তিনি যে কথা ওই সময় বলেছিলেন এখনো একই কথা বলছেন। তিনি গণভোটের কথা বলেছিলেন যে গণভোট সবথেকে বড় আইনগত ভিত্তি। কিন্তু কথা হলো যে আপনি কি আসলে বিএনপি যতটুকু বিষয়ে ঐক্যমতে এসেছিল সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনি ওই গণভোট নিয়েছেন, নাকি আপনি অতিরিক্ত চাপিয়ে দিয়েছেন? বিএনপির পক্ষ থেকে স্পষ্ট বলা হচ্ছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পূরণ করা হবে। সেটা যে কিভাবে? জুলাই সনদে পদ্ধতিটা কি? যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে সেই তাদের যে পলিটিক্যাল উইল সেটা বাস্তবায়ন করা হবে। আপনারা এই বিষয়টাকে আস্থায় রাখছেন না কেন? মানে এত তাড়াহুড়া কেন আসলে? এটা একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সমস্ত সংস্কারী যে কথাগুলো এখন বলা হচ্ছে এগুলো তো আসলে মানুষের জন্যই। তাহলে মানুষের জন্য এখন যে কাজগুলো বিএনপি করছে সেগুলো নিয়ে আপনারা কোনো কথা বলছেন না, এটা কি ঠিক মানে রাজনৈতিক কারণেই কিনা? এক্স্যাক্টলি, আমি বলি কেন এটা বলছি না। আপনার যেই কার্ড দিল, এই ফ্যামিলি কার্ড কতজনকে দিয়েছে? শুরু করেছে 37,000 দিয়ে। হ্যাঁ, তো এই কার্ডের রাজনীতি বা কার্ডের ব্যবসা তো আসলে অনেকদিন ধরে আওয়ামী লীগও করছিল। 4 লাখ মানুষকে কি নানাভাবে কার্ড দিচ্ছিল না? নাম ফ্যামিলি কার্ড না, কিন্তু এই ভিজিএফ কার্ড, এই অমুক কার্ড তমুক কার্ড নামে তো 4 লাখ মানুষকে এই সেবার আওতায় তো নিয়ে রাখা ছিল। এখন আপনার নতুন নামে হচ্ছে মোড়কে একটা কার্ড দিচ্ছেন। আমিরা তো এই মানে আওয়ামী লীগ বিগত সরকার সময় তো আমরা দেখেছি কার্ড দিয়ে তারা কি রাজনীতি করেছে। তো আমরা একটু বলি আপনাকে, কার্ডে যেহেতু আওয়ামী লীগের সময়ের কথাটা বললেন তাহলে আমার মনে হয় এটা বলতেই হবে, কারণ আওয়ামী লীগের সময় যে কার্ডের উদাহরণটা টানলে সেখানে তো আসলে বহু মানুষ যাদের পাওয়ার কথা ছিল তারা পায়নি এবং এটা নিয়ে অনেক বাণিজ্য হয়েছে, যে কারণে আপনি রাইটলি বলেছেন কার্ডের ব্যবসা, কার্ডের বাণিজ্য হয়েছে। তার মানে কার্ডের ব্যবসা হচ্ছে না। এখন আপনি একটু বলেন, আমরা শুনতে চাই, আপনি যেহেতু বলছেন তাহলে কার্ডের বাণিজ্য কোথায় ডেফিনেটলি হচ্ছে? এই মানে ওই দিনই তো রিপোর্ট বের হলো যে অলরেডি বিএনপির নানা জায়গায় হচ্ছে যে কার্ডের নাম করে বিএনপির সেখানকার স্থানীয় নেতাকর্মীরা 100 টাকা করে অলরেডি নিয়েছে যে আপনাদের কার্ড দেওয়া হবে। তারপরে যে কার্ডগুলো যাদেরকে দেওয়া হচ্ছে সেইখানে তাদের থেকে আলাদা করে টাকা নিয়ে হচ্ছে, এরকম তো কয়েকটা রিপোর্টও একদম গণমাধ্যমে এসেছে। তারা বিএনপির নেতা না, বরং বিএনপির নেতাকর্মীরা ওইরকম প্রতারককে ধরে ধোলাই দিয়েছে। না ভাই, আমি আপনাকে না না এটা সবকিছুতে ডিবাং করাটা আসলে আমার মনে হয় রাজনৈতিক সৌন্দর্য। আপনি একটু দেখেন, আমি কিন্তু এটা আমি সবসময় বলি, দেখেন আমি কিন্তু এটা সবসময় বলি যে নিজের ভুলটাও কিন্তু স্বীকার করা উচিত। আপনি 2 দিন ধরে বিএনপির থেকে যে বড় বিএনপি হতে যাচ্ছেন, এটার থেকে বের হয়ে আমার মনে হয় যে সমালোচনাটাকে অ্যাকসেপ্ট করা উচিত। আমি আপনার মতো তরুণ যারা নেতারা আছেন তারা যদি বিএনপিকে ধরে এইভাবে তো সম্মত করে তাহলে ভাই দিস ইজ ভেরি আনফরচুনেট। আপনি সাথে বলে দিচ্ছেন যে ভুয়া বিএনপি, ভুয়া বিএনপি আবার কি? আমি ভুয়া বিএনপি বলি না, আমি বলছি যে বিএনপির নেতাকর্মীরা একজন প্রতারক এই ধরনের বাণিজ্য করছে। এরকম তো সারা বাংলাদেশে অনেক হাজারটা উদাহরণ এক্সাম্পল তৈরি হয়ে গেছে। তাহলে আপনি এটাকে কি বলবেন? আচ্ছা, অনেক উদাহরণ এমন না যে আপনার লাখ লাখ কোটি কোটি মানুষকে সে প্রত্যেক মাসে টাকা দিচ্ছে, এরকম তো না। এবং এটাকে কেন অ্যাপ্রিশিয়েট করার জায়গা না, কারণ আমরা বারবার বলছি যেই ব্যবস্থাপনার মাধ্যমে শেখ হাসিনা এরকম একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থাপনা গড়ে তুলতে পেরেছে, সেটা আপনি সলভ না করে আপনি মানুষকে দয়া দাক্ষিণা করছেন, দান খয়রাত করছেন। এটাতে আপনি কি সামনে দিনে কি রাজনীতি দেখাবেন? আপনি 6 মাসে কাজ করলেন। আমার মনে হয় যে সাধারণ মানুষের কথা ভাবতে হবে। এরকম সারা জায়গায় হচ্ছে এভাবে কাজকর্মগুলো হলো, কিন্তু ইন লং টার্ম এই যে আমরা কালকেই দেখলাম যে প্রথম আলোর একজন সাংবাদিক কে হচ্ছে যে চাকরিচ্যুত করা হয়েছে। কেন? সালাউদ্দিন সাহেবের নাম হয়তো ওই ওয়েবসাইটে ওয়েব ইউআরএল এ হচ্ছে একটু বাজেভাবে লেখা ছিল। তো এটা তো আমার মনে হয় না তারও চিন্তাকৃত ছিল, কিন্তু তাকে দেখেন চাকরিচ্যুত করে ফেলা হলো। এখন অলরেডি গণমাধ্যম থেকে শুরু করে আমরা যারা বিভিন্ন জায়গায় কথা বলছি আমাদের উপর প্রভাব পড়ছে, এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। তো এই জিনিসগুলো কি রকম প্রভাব পড়ছে একটু বলবেন আমাকে? মানে কেউ আপনাদের বলছে যেটা বলতে পারবেন না বা এই কথাটা বলেন, এরকম কেউ কিছু বলছে? বিশেষ জায়গা থেকে চাপ দিয়ে আপনাদের বলছে? হ্যাঁ, বিশেষ জায়গা থেকে চাপ দিয়ে বলছে আপনাদের? হ্যাঁ, আমাদের যারা কাছের বন্ধু বান্ধব তারাই বলছে যে এই সমালোচনা করা যাবে না, ওই সমালোচনা করা যাবে না। এখন কাছের বন্ধু বান্ধবরা যদি আপনাকে পরামর্শ দেয় সেটা কি কারণে দিয়েছে? আমি বলতে যাচ্ছি যে বিএনপির যারা আছেন তাদেরকে আমি এইভাবে অ্যাড্রেস করার জন্য চেষ্টা করছি। আপনি ভিন্ন মতের রাজনীতি করেন বলেই তো আপনার ভিন্ন ভিন্ন দাবি থাকবে, কিন্তু সমালোচনা হচ্ছে অযৌক্তিক ভাবে, যেটা কোনো আসলে যৌক্তিকতা নাই। খাল খনন নিয়ে বলি, দেখেন এই যে খাল খনন, আমি ঝিনাইদহ জেলায় গিয়েছিলাম গতকাল, আইনমন্ত্রী সেখানে খাল খননের উদ্বোধন করেছেন। আমি সেখানে জানতে পারলাম যে ম্যাপে খালের যে পরিমাণ জমি আছে খনন করার ক্ষেত্রে ওই পরিমাণ জমি আগে মেপে নিচ্ছে, তারপরে কিন্তু খনন করছে। অর্থাৎ ভাইয়ের যে দাবি, এই দাবি কিন্তু বিএনপি বাস্তবায়ন করছে। হয়তো মিডিয়াতে সেভাবে আসে নাই, যেগুলো পুনরুদ্ধার করার ব্যাপার আসে না, কিন্তু এগুলো বিএনপি করতেছে। দ্বিতীয়ত শিক্ষা নিয়ে দেখেন যে যাকে আসলে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে
তিনি আসলে সবার কাছে গ্রহণযোগ্য এবং তিনি যে সময় দায়িত্ব পালন করেছিলেন অত্যন্ত তিনি প্রশংসনীয় বিভিন্ন কর্মযোগ্য হাতে নিয়েছিলেন এবং তিনি এই দায়িত্ব পাওয়ার পরে সবাই কিন্তু বিএনপিকে ধন্যবাদ জানিয়েছে। এখন এই যে লটারির যে বিষয়টা, এখন এই বিষয়টা কিন্তু যারা বিরোধী শিবিরে রয়েছে তারাই কিন্তু সরকারের কাছে দাবি জানিয়েছে। আর সরকার এই বিরোধী শিবিরের দাবি পূরণ করলেও সমস্যা, না করলেও সমস্যা। সরকার তো আসলে মুসিবতের মধ্যে রয়েছে যে সরকার আসলে তাহলে কি করবে। এখন দাবি তো আসলে আমি করি নাই, তো দাবি তো বিরোধী শিবিরের লোকজন করেছে। এখন তারপরে দেখেন এই বিরোধী শিবিরের লোকজন এটা আসলে দাবি করার পরেও তাদের মধ্যে এক ধরনের বলা যায় যে সমালোচনা আলোচনা, কেউ মানে তারা আসলে সমন্বিত জায়গায় আসতে পারতেছে না। এখন আসি কিন্তু বিরোধী শিবির সব দাবি তো নিশ্চয়ই সরকারি না, সব তো পারবে না, কিন্তু যতটুকু সরকারের পক্ষে সম্ভব সরকার সেটা আসলে অবশ্যই মানবে। তিনি বললেন যে গণভোটে মানুষ 70% হা ভোট দিয়েছে এবং জনাব তারেক রহমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও হা ভোট দেওয়ার জন্য মানুষকে আহ্বান করেছিলেন। এখন প্রশ্ন হলো যে আসলে বিএনপি কতটুকু ব্যাপারে সম্মত হয়েছিল। বিএনপি অবশ্যই গণভোটে হা ভোট দিতে বলেছে এই কারণে যে বিএনপির দাবি ছিল একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট। কিন্তু কথা হলো যে আপনি তো আসলে মানুষকে আপনি 4টা প্রশ্ন দিলেন আর একটা উত্তর দিতে বললেন। জনগণ কি বলেছিল যে আপনি আমাকে 4টা প্রশ্ন দেন আর উত্তর দেওয়ার জন্য একটা প্রশ্নের সুযোগ দেন? জনগণ এই কথা বলেছিল? তাহলে জনগণের সাথে আপনি প্রতারণা করেন না। আপনি কোন জনগণের কথা বলছেন? জনগণ তো আসলে এই যে মানে এক ধরনের জনগণের পক্ষ থেকে সমালোচনা আছে। আপনি 4টা প্রশ্ন দেন না কেন এবং সেখানে 4টা উত্তর দেওয়ার সুযোগ দেন না কেন? আপনি দেন না কেন? আপনি কেন আমাকে একটা ঘরের মধ্যে আপনি আটকে দিয়েছেন? মানে এই ঘরে তোমার থাকতেই হবে, এই ঘরের বাইরে তোমার যাওয়া যাবে না। এইভাবে আপনি বিএনপিকে একটা জায়গায় আপনি আবদ্ধ করেছেন। এখন বিএনপি কি করবে? বিএনপি কি সেই সময় নির্বাচনের আগে বলবে যে তোমরা গণভোটের বিপক্ষে অবস্থান নাও? বিএনপি ততটুকু ব্যাপারে একমত হয়েছে এবং এই গণভোটে হা ভোট দিতে বলেছে এবং বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে এতটুকু অবশ্যই বাস্তবায়ন করবে। আইনমন্ত্রী গতকাল, আমিও সেই প্রোগ্রামে ছিলাম, তিনি বলেছেন যে আইনগত ও সাংবিধানিক ভাবে আমরা অবশ্যই জুলাই সনদের প্রতিটি ধারা আমরা বাস্তবায়ন করব। এখন আপনি সুযোগ দিবেন না? এখন বিএনপি তো অবশ্যই সংস্কারের পক্ষে, কারণ এই বিএনপি তারা কিন্তু যখন যুগপৎ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা কিন্তু সেই সময় 31 দফা দিয়েছিল। আপনি জামাতের 31 দফা দেখান তো। জামাত যে আপনার ওই সময় তো জামাতের প্রকাশ্যে আমরা কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম দেখি নাই, তারপরেও এই যে গণ অভ্যুত্থানের পরে প্রশাসনকে তো জামাতিকরণ করার জন্য অনেক কাজ করা হয়েছিল এবং এই যে বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন বিভিন্ন জায়গা থেকে রদবদল হচ্ছে। এখন বিএনপি আসলে জামাত শিবিরে যারা ছিল তাদেরকে বসিয়ে রেখে বিএনপি গভর্নমেন্ট চালাবে? এটা কি সম্ভব? এখন ভাই যে কথা বললেন এটা বাস্তবসম্মত যে নীতিমালা করা দরকার ছিল। এখন কথা হলো যে বিএনপি আসলে এই নীতিমালা করতে তো সময় লাগবে, তাই না? এটা তো একটা আসলে আনুষ্ঠানিকতার ব্যাপার, এটা তো সময়ের ব্যাপার। এখন এত সময় কি আসলে বিএনপি যে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগে জামাত শিবিরের লোকজনকে নিয়োগ দিয়েছিল, বিএনপি তাদেরকে বসিয়ে রাখবে? হ্যাঁ, বিএনপি অবশ্যই ক্ষমতায় গিয়েছে, তারা নীতিমালা তৈরি করবে, পরবর্তী নিয়োগগুলো অবশ্যই নীতিমালার ভিত্তিতে হবে। কিন্তু এর আগে তো আপনার ওই জামাত শিবির যে কাঠামো তৈরি করেছিল তাদেরকে বিভিন্ন জায়গায় বসিয়ে রেখে বিএনপি গভর্নমেন্ট চালাতে পারবে না। রাশেদ বোধহয় এই গণভোটের ব্যালট পেপারটা দেখেনি এবং তার প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব কি এটা না দেখে আসলে গণভোটের জন্য চেয়েছে কিনা, রায় চেয়েছে কিনা? এখানে তো লেখা আছে ভাই, এই যে আপনি কি জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন কিনা? এখানে তো 4টা লেখা আছে। মানুষ তো এটা পড়ে দিয়েছে। যদি না দিত তাহলে আপনারা মানুষ কেন মূর্খকে মূর্খ মানুষ? তারপর আমি বলি তো আপনি তো বিএনপিকে মূর্খ, না আমি বিএনপিকে তো মূর্খ দেখাচ্ছি না, আপনারা বারবার জনগণকে মূর্খ বলছেন, এটা তো সমস্যা। তারপরে আপনি প্রশ্ন করে দিয়েছেন। না আমি যেটা বলছি যে মানে সালাউদ্দিন সাহেবও কিন্তু বলেছে যে এটা একটা আরো প্রতি অধ্যাদেশ, কিন্তু দেখেন তার এই দুটি বক্তব্যের জায়গাটাই কিন্তু ভুল। মূলত যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ আরো প্রতিও নয়, অবৈধ নয়, আমাকে একটু বলতে দেন, এটা প্লিজ আমাকে একটু শেষ করতে দেন। তো সেই জায়গা থেকে কিন্তু এইটা ব্যাখ্যা কিন্তু আছে। এবং আরেকটা যেই মানে 20 সেকেন্ড আমাকে একটু সময় দেন, আমি একটু শেষ করে দিচ্ছি। যেই মানে আপনি যে বারবার বলছেন যে বিএনপি হচ্ছে যে জুলাই সনদটা বাস্তবায়ন করবেন, এটা কিভাবে বুঝতেছেন? কেন বুঝতেছি যে অলরেডি তারা সামনে এই যে কার্ডটার কিছু জায়গা দেখাচ্ছে, কিন্তু আপনার যেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেটা
বিএনপি মানে বিএনপির বর্তমানে সরকার এবং দল কিন্তু মিলেমিশে একীভূত হয়ে গেছে এবং সেই জায়গা থেকে তারা ধরেন যে প্রত্যেকটা প্রশাসকের জায়গা নিজেদের দলের লোকজন বসে ফেলছে, তারপর সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো লোক বসে ফেলছে এবং ভিসির মতো এরকম জায়গাগুলোতে তাদের দলীয় লোক বসে ফেলছে। তো এটা তো যোগ্য অযোগ্য নিয়ে কথা হচ্ছে না। আপনারা আমাকে একটু বলতে, এর আগে যাদেরকে বসিয়েছিল তারা আপনার সময় তো আমি কথা বলি না, আমাকে একটু বলতে দেন।